তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সব শেষ। করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে অপরাধ কমলেই কমবে হত্যা, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশ। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুকে স্বাভাবিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত তথ্য ময়নাতদন্তের পর মুক্তি পেলেন কিশোর। অনিয়মের তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র বলে দাবি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। দায়ী করলেন শিক্ষামন্ত্রী ও ইউজিসিকে। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা নিয়েছেন। আজ বিকালে টিকা নেন তিনি। টিকা নেয়ার সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। এর আগে 24 ফেব্রুয়ারি করোনার টিকা নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে টিকা দেয়া শুরু 7 ফেব্রুয়ারি। বুধবার 3 মার্চ পর্যন্ত টিকা নিয়েছেন মোট 34,60,159 জন। এর আগে গত 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন 21 জনকে করোনার টিকা দেয়া হয়। এর পরদিন রাজধানীর 5টি হাসপাতালে 546 জনকে টিকা দেয়া হয়। গত কয়েকদিন ধরে দেশে বাড়ছে করোনা রোগী ও শনাক্তের হার। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 3.87%। গতকাল শনাক্তের হার ছিল 3.74%। এর আগে 2রা মার্চ ছিল 3.36%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,435 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 15,985 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 619 জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,48,549 জনে। সুস্থ হয়েছেন আরও 841 জন। এ নিয়ে মোট সুস্থ 5,468 জন। আলোচনা করেই যে কোনো ইস্যুতে সমাধানে পৌঁছাতে পারে বাংলাদেশ ভারত। বিশ্বস্ত বন্ধুর মতোই ঢাকার পাশে থাকবে দিল্লি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, সীমান্তে অপরাধ কমলেই বন্ধ হবে সীমান্ত হত্যা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ট্রানজিট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। সেই দিকেই জোর দিচ্ছে বাংলাদেশ ভারত। একদিনের জন্য ঢাকায় এসেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফর চূড়ান্ত করাই ছিল দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার মূল বিষয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, সীমান্ত হত্যা বন্ধ সহ অভিন্ন 6 নদীর পানি বন্টন ইস্যু নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবার বাংলাদেশ ও ভারত যৌথভাবে উদযাপন করবে। এর মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাইল ফলক গড়বে। সীমান্ত হত্যা বন্ধ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক। দেখা গেছে এ ধরনের হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। সীমান্তে হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধ। আমরা যদি অপরাধহীন সীমান্ত নিশ্চিত করতে পারি, তাহলে এই ধরনের মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব হবে। সমস্যা চিহ্নিত করে এর সমাধানে দুই দেশ এক হয়েই কাজ করবে। তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের অবস্থানের কথা তুলে ধরেন জয়শঙ্কর। ভারত বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকতে চায়। দুদেশের সম্পর্ক এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে যে কোনো ইস্যুতেই আলোচনার মধ্য দিয়ে সমাধানে আসা সম্ভব।
তিস্তা চুক্তির বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্ত এখনও অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। সামাজিক সংস্কৃতি সহ বিভিন্ন দিক থেকে ভারত বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক আছে। কানেক্টিভিটিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত বলেও মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ভারতের পাশাপাশি বাংলাদেশও তাই বিশ্বাস করে। এই অঞ্চলের সামগ্রিক ভূ অর্থনীতির পরিবর্তনে বঙ্গোপসাগর কার্যকর ভূমিকা রাখতে পারে। এই প্রক্রিয়ায় জাপানকেও পাশে রাখতে চায় ঢাকা দিল্লি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেখক মুস্তাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কারাগারে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর পর বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ ২৬শে মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে দাবি জানিয়েছে তাতে গুরুত্ব দিতে রাজি নন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে আজ এসব কথা বলেন দুই মন্ত্রী। ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা যান লেখক মুস্তাক। এই মৃত্যু নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে বামপন্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা এ ঘটনাকে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড দাবি করেন। দাবি জানান ঘটনার বিচার বিভাগীয় তদন্তে। মুস্তাকের মৃত্যু তদন্তে গঠিত গাজীপুরের জেলা প্রশাসন ও কারা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার মতে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে ময়নাতদন্তের পর। আমরা এই মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম। সেখানে ডিসি ও তাৎক্ষণিকভাবে একটা টিম করেছিলেন, কারা কর্তৃপক্ষ একটা টিম করেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি রিপোর্টের মাধ্যমে, আমরা তাকে সে যখনই অসুস্থ ফিল করেছেন তখনই তাকে কারাগারে যেই সেবাটা সেটা দেওয়ার পরেই তাকে মেডিকেলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নিজ দপ্তরে তথ্যমন্ত্রী দাবি করেন ডিজিটাল নিরাপত্তা আইন দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য। যারা এর বিরোধিতা করছেন তাদের অবস্থান সবসময় সরকারের বিরুদ্ধে। এই আইন আজকে বিভিন্ন দেশ এই আইন প্রণয়ন করেছে এবং এই আইনের বলে সেখানেও শাস্তি হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তবে এই আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকব। কয়েকজন দাঁড়িয়ে প্রেস ক্লাবের সামনে যারা সবসময় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তারা দাঁড়িয়ে বললেই সেটি করতে হবে তা কিন্তু নয়। মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ২৬ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানিয়েছে আন্দোলনকারীরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। কারা কর্তৃপক্ষ জানায় বেলা ১১টায় জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের মে মাসে তাকে গ্রেপ্তার করে র্যাব। ক্ষমতায় টিকে থাকতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী সব আইন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে যুবদলের এক প্রতিবাদ সভায় অবিলম্বে এ আইন বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল। কারাগারে লেখক মুস্তাকের মৃত্যু ও নোয়াখালীতে সাংবাদিক বোরহানুদ্দিন মোজাক্কের হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে যুবদল। যুবদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে ছিল পুলিশের তল্লাশি। প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা ১১টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল 10টার দিকেই প্রেসক্লাবের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন প্রতিবাদ সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আমাদের মিছিল মিটিংয়ে হামলা করবেন না, ধৈর্য ধারণ করুন, নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এ সময় বাধা দিয়ে অধিকার আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে জানান বিএনপি নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও বন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিও জানান তারা। জনগণের বাধার স্রোতে একসময় আপনার খড়কুটোর মতো ভেসে যাবেন, টেরও পাবেন না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শক্তিশালী মনে রাখার আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ আমরা এভাবেই সরকারের পতন ঘটাবো। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।
এবং টিকে থাকার জন্যই এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা তা তারা কেড়ে নিয়েছেন। সমাবেশ শেষে পুলিশ ও যুবদল কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়, তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবেই শেষ হয় যুবদলের প্রতিবাদ সমাবেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুরের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে হবে নভ থিয়েটার। সকালে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। বলেন, বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় জোর দিচ্ছে সরকার। সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষা ও গবেষণা খাতে গুরুত্ব বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। প্রতি বছর বাড়ানো হচ্ছে বরাদ্দ। সেই ধারাবাহিকতায় এবার 4182 জনকে প্রদান করা হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও গবেষণা কাজে অনুদানের চেক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা ও বিজ্ঞান গবেষণা কাজে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে গবেষকদের মানব কল্যাণে গবেষণা বাড়াতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে গবেষণা এবং বিজ্ঞানের প্রসার একটা দেশের উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য, কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই। গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি। দেশের উন্নয়নে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রপ্তানি পণ্য বাড়ানো, ডিজিটালাইজেশন সহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেন সরকার প্রধান। আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা খুঁজছি। ওই অঞ্চলটা আমরা আরও উন্নত করতে চাই। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলি, অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, কাজে এই ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলি করতে সক্ষম। উন্নয়নশীল দেশে উত্তরণের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে বাংলাদেশকে আর কেউ কখনো আটকাতে পারবে না। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হলেই মার্চের শেষ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র বলছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী দীপু মনির উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউজিসিকে দিয়ে এই প্রতিবেদন করিয়েছেন। তবে ইউজিসির চেয়ারম্যান তা নাকচ করে জানিয়েছেন, কেবল সত্যটাই তুলে ধরেছেন তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ক্যাম্পাসে উপস্থিত না থাকা সহ নানা বিষয়ে বিতর্কিত। এসবের প্রতিবাদে আন্দোলনও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সবশেষ বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে তার অনিয়মের প্রমাণ তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপাচার্য কলিমুল্লাহ শিক্ষামন্ত্রী ও ইউজিসিকে দায়ী করেন। তার দাবি, এলাকার রাজনীতির অংশ হিসেবে ইউজিসিকে দিয়ে এই তদন্ত প্রতিবেদন করিয়েছেন শিক্ষামন্ত্রী। হাতে গোনা 20-25 জন লোক তারা এই মাননীয় মন্ত্রীর আশকারায় আশ্রয়ে প্রশ্রয়ে এই নয়েজটা কিন্তু তৈরি করেছে, এবং যেটা কোনো প্রয়োজন ছিল না। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং এই ধরনের অপরাজনীতি করার জায়গা শিক্ষা ক্ষেত্র, শিক্ষাঙ্গন, উচ্চশিক্ষার প্রাঙ্গণ নয়। আগের উপাচার্য নুরুন নবীকে বাঁচানোর জন্য ইউজিসির তদন্ত দল তাকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে বলেও দাবি কলিমুল্লাহর। সাসপেন্ডেড প্রকৌশলী জাহাঙ্গীর আলম অসংখ্যবার ইউজিসিতে তাদের সঙ্গে গিয়ে দেখা করেছেন, তারই নির্দেশনায় এরকম একটি রিপোর্ট বা তার পরামর্শে প্রভাবিত হয়ে এরকম একটি রিপোর্ট তারা হাজির করবার চেষ্টা করেছেন, যেটা আমরা প্রত্যাখ্যান করি। এটি অবাঞ্ছিত এবং এর অবশ্যই দায়িত্ব তাদেরকে নিতে হবে। কলিমুল্লাহর দাবি ভিত্তিহীন জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে,
তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদন দেয়া হয়েছে। টিম যারা করছে ইনভেস্টিগেশন, যে আমরা এখানে কোনো ফিয়ার না, কোনো ফেভার না, যেটা রাইট ইনভেস্টিগেশন, যা আসবে সেই ইনফরমেশনটাই মানে আমরা পেশ করব। শিক্ষামন্ত্রীকে জড়িয়ে উপাচার্যের বক্তব্যকে রুচি বিবর্জিত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে উপাচার্য কলিমুল্লাহর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগের বিষয়েও তদন্ত করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। এর আগে সিরাজগঞ্জ ও ঢাকায় দুটি নামাজে জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গার্ড অব অনার দেয়া হয় প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে। রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যাওয়ার পর সকালে এইচ.টি. ইমামের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। দেয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। দুপুর 12:15টায় এইচ.টি. ইমামের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার। দুপুর 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে এইচ.টি. ইমামের কফিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তুলে ধরেন বর্ণাঢ্য জীবনের অধিকারী এইচ.টি. ইমামের জীবনের নানা দিক। চাকরি থেকে রিটায়ার করেছেন, কিন্তু কাজ থেকে তিনি কখনো রিটায়ার করেননি। এমন কর্ম পাগল মানুষ, এমন কর্মনিষ্ঠ মানুষ এইচ.টি. ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো, এটা সহজে পূরণ হবার নয়। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের কল্যাণে, সমৃদ্ধিতে সবসময় কাজ করেছেন এবং অত্যন্ত আন্তরিকতা নিষ্ঠার সাথে কাজ করেছেন। জাতি এমন একজন জ্যেষ্ঠ সন্তানকে হারালো। আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় এইচ.টি. ইমামের দ্বিতীয় নামাজে জানাজা। পরে বনানী কবরস্থানে দ্বিতীয়বারের মতো গার্ড অব অনার দেওয়া হয় মুজিবনগর সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিবকে। এরপর সেখানেই সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমামকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসিক ব্যাংকের 21 মামলার তদন্ত দুদক 5 বছরেও শেষ করতে না পারায় ক্ষুব্ধ হাইকোর্ট। তদন্ত শেষ করতে 2.5 মাস সময় নিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। বেসিক ব্যাংকে 2009 থেকে 2013 সাল পর্যন্ত ঋণ জালিয়াতি হয় প্রায় 4.5 কোটি টাকার বেশি। এসব ঘটনায় 2015 সালে 56টি মামলা করে দুদক। তবে এখনও শেষ হয়নি তদন্ত। ধরাছোঁয়ার বাইরে জড়িত সবাই। ঋণ কেলেঙ্কারির 21 মামলার আসামি সার্ভেয়ার ইকবাল হোসেন ভুঁইয়ার জামিন আবেদনের শুনানিতে 5 বছর পার হলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত। ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে কেন তোলা হয় সে প্রশ্ন। পরে এই 21 মামলার তদন্ত 2.5 মাসে শেষ করতে বলে হাইকোর্ট। ইনভেস্টিগেশন যেহেতু এখনো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি আব্দুল হাই বাচ্চুর নাম না আসতো, তাহলে আপনার কথা একটা লজিক থাকতো। সে বাচ্চু হোক, যাই হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আমাদের কাছে অপরাধটা গুরুত্ব, টাকাটা গুরুত্ব। যে টাকার সঙ্গে অপরাধের ইনভলভমেন্ট, সে যেই হোক, ওনার নাম অবশ্যই আসবে। আসামি ইকবাল হোসেন ভুঁইয়ার আইনজীবী জানান, এই 21 মামলায় মাত্র 192 কোটি টাকার গরমিল। তবে মূল আসামিরাই জামিনে। ডকুমেন্ট যেটা বলে, আমার জামিন পাওয়ার ক্ষেত্রে কি হবে, আমার ডকুমেন্টে আমার অ্যালিগেশন কি, আমি কতটুকু জড়িত সেটুকু দেখা হবে। কিন্তু ডকুমেন্ট কিন্তু তাদের যে অপরাধ সেটা কিন্তু স্পষ্ট করছে। তো তারপরও তারা জামিন পেয়েছে। দুদক আইনে সব মামলার তদন্তই শেষ করতে হয় 180 কার্যদিবসের মধ্যে। তবে সংস্থাটির আইনজীবী বলছেন, এসব মামলায় অর্থের গতিপথ অনুসরণ করতে হয় বলেই তদন্তে দীর্ঘ সময় লাগছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের সমন্বিত খসড়া তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে আছে প্রায় 1,80,000 নাম। যাচাই বাছাই শেষে কমপক্ষে 10,000 নাম বাদ পড়বে বলে শঙ্কা মুক্তিযুদ্ধ মন্ত্রীর। এছাড়া আগে যারা মিথ্যা তথ্যে সনদ নিয়ে সুবিধা ভোগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা
প্রকাশের লক্ষ্যে সমন্বিত তালিকার খসড়া প্রকাশ করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর এ তথ্য জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। মন্ত্রণালয়ের ঠিক করা ৩৩ ধরনের প্রমাণকের মধ্যে যে কোনো একটিতে নাম থাকলেই সমন্বিত তালিকায় তথ্য নেওয়া হচ্ছে। এ কাজ চলমান থাকবে জানিয়ে মন্ত্রী বলেছেন, খসড়া তালিকায় প্রায় ১,৮০,০০০ মুক্তিযোদ্ধার নাম এসেছে। ১,৮০,০০০ মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ হয়েছে। কোনো আপত্তি যদি থাকে সেটা আপত্তি তারা দিতে পারবে। আর যদি কোনো ভুল নামের, বাবার নাম, মায়ের নাম বা জন্ম তারিখ কোনো কিছু যদি ভুল থাকে সেগুলো সংশোধন করতে পারবে। এ তালিকার ৩৩,০০০ জনের তথ্য যাচাই বাছাই চলছে। এতে ১০ থেকে ২০,০০০ নাম বাদ পড়তে পারে বলেও জানান মন্ত্রী। এছাড়া রয়েছে ১৫,০০০-এর বেশি নাম বাতিলের সুপারিশ। ১৫ মার্চ পর্যন্ত এ সংক্রান্ত সুপারিশ, আপত্তি বা সংশোধনের আবেদন নেবে মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে যেটা ফলাফল আসছে সেটা কম্পাইল করে অনুমোদনের পর হয়তো আরও কমবে, হয়তো ১০-১৫,০০০ বা ২০,০০০ কমে যেতে পারে। আগে যারা মিথ্যা তথ্যে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে $২,৫৮৬ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১.০৪% কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ৩.৫%। ইপিবির সবশেষ পরিসংখ্যান অনুযায়ী একক মাস হিসেবে ফেব্রুয়ারিতে রপ্তানি আয় ও লক্ষ্যমাত্রা কোনোটিই পূরণ হয়নি। আগের মাসে মোট রপ্তানি আয় হয়েছে $৩১৯ কোটি ২০ লাখ, যেখানে লক্ষ্য ছিল $৩৩৫ কোটি ৪০ লাখ। সেই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ৪.৮৩ ভাগ। ৮ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $২,১০৩ কোটি ৩০ লাখ, যা লক্ষ্যমাত্রার ৪.৮৭% কম। প্রবৃদ্ধি পাশাপাশি লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি এ খাত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার হয়েছে বুধবার। এরপরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে গণতন্ত্রকামীরা। আজও রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। আবারও তাদের দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ৫৯ জন নিহত হয়েছে মিয়ানমারের বিক্ষোভে। সামরিক অভ্যুত্থান এবং বিক্ষোভ দমনে মিয়ানমার সরকারের নেওয়া সহিংস পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনা হলেও তা উপেক্ষা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এরই মধ্যে সামরিক অভ্যুত্থানের ১ মাস পর বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হয়েছে মিয়ানমার। বিভিন্ন শহরে গণতন্ত্রকামীদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এই দিন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক সংবাদকর্মী সহ ইয়াঙ্গুন ও বিভিন্ন শহর থেকে ৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির বিভিন্ন স্থান থেকে ভয়াবহ ভিডিও পাওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারে জাতিসংঘের দূত। অস্ত্র বিশেষজ্ঞদের মতে ৯ মিলিমিটার সাবমেশিন গান ধরনের অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মানে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিভিন্ন শহরে আবারও আন্দোলনে নেমেছে তারা। এ সময় তাদের ওপর আবার চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে টিয়ারশেল ও রাবার বুলেট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রাপ্তির খাতায় একরাশ হতাশা। যে কোনো ফরম্যাটে কখনোই জয় না পাওয়া বাংলাদেশ এবার অতীত বদলাতে চায়। কোয়ারেন্টিন পর্বে আজ প্রথম মাঠে অনুশীলন করছে টিম টাইগার্স। প্রথম দিন 7টি গ্রুপে ভাগ হয়ে ঝালিয়ে নিয়েছে ব্যাটিং ও বোলিং। তবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ফিল্ডিং ও ক্যাচিংয়ে গুরুত্ব ছিল বেশি। মুক্তির প্রহর গুনছিল ওরা। ঘড়ির কাঁটায় সময় যেন থমকে ছিল। চার দেয়ালে ভাবনার জগতে ছিল সীমিত। কিন্তু পেশাদারিত্বের যুগে অজুহাতের সুযোগ নেই। ঘরবন্দি অবস্থায়ও শরীর মন চাঙা রাখতে হয়েছে ক্রিকেটারদের।
7 দিন হোম কোয়ারেন্টাইনের পর বেরিয়ে এসে মুক্তির স্বাদ। পরিচিত পরিবেশ পেয়ে ক্রিকেটারদের উচ্ছ্বাস দেখা গেছে। নিউজিল্যান্ডের দুর্বোধ্য কন্ডিশনে খাপ খাওয়ানোর নানা ঝক্কি ঝামেলা সামনে নিচ্ছে ক্রিকেটাররা। ব্যাট বল হাতে পেয়ে তাতে শান দিয়েছে টিম বাংলাদেশ। আজকে প্র্যাকটিসে সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে বেশি কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে, কারণ এখানে একটা ওয়েদার এবং বাতাসের একটা ব্যাপার থাকে, তো এটা মানিয়ে নেওয়ার জন্যই ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ। ওখানে কখনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। দেশ ছাড়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম প্রাপ্তির খাতায় কিছু যোগ করে দেশে ফেরার কথা বলেছিলেন। অধিনায়কের কথায় এবার সুর মেলালেন পেসার সাইফুদ্দিনও। ওয়ানডেতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের সবার ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই আমাদের পক্ষে রেজাল্ট কথা বলবে। এর পাশাপাশি টি20ও আছে, যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, তো আমাদের চেষ্টা থাকবে এই সিরিজ থেকে কিছু নিয়ে যেতে, যেন দেশে যেতে পারি। ক্রাইস্ট চার্চে চলবে আরও 5 দিন অনুশীলন। কুইন্সটাউনে হবে সিরিজের মূল প্রস্তুতি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে বিগ ম্যাচ অ্যানফিল্ডে লিভারপুলের অতিথি চেলসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:15টায়। সাম্প্রতিক রেকর্ড লিভারপুলের পক্ষে। 47 বছর পর চেলসির বিপক্ষে টানা 5ম জয়ের সুযোগ অল রেডসের। টানা 4 হারের পর গত ম্যাচে জয়ে ফেরার স্বস্তি নিয়ে নামবে চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন গোলকিপার অ্যালিসন। চোট কাটিয়ে উঠেছেন ফাবিনিও ও দিয়েগো জোতা। অন্যদিকে দলের টপ স্কোরার ট্যামি আব্রাহামকে নিয়ে অপেক্ষায় আছে চেলসি। ক্যালাম হ্যাডসন ফিট থাকলেও থিয়াগো সিলভা এখনও চিন্তায় রেখেছে ব্লুজকে। টেবিলের 5 ও 6-এর লড়াই, 1 পয়েন্ট এগিয়ে আছে টুখেলের চেলসি। সংবাদ সন্ধ্যা শেষ করব, তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো একবার। করোনা প্রতিরোধের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে অপরাধ কমলেই কমবে হত্যা, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশ। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুকে স্বাভাবিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত তথ্য ময়নাতদন্তের পর মুক্তি পেলেন কিশোর। অনিয়মের তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র বলে দাবি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। দায়ী করলেন শিক্ষামন্ত্রী ও ইউজিসিকে। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।